ওকে, তাহলে আমাদের পারচেজ ইনফরমেশন, আচ্ছা পারচেজ এবং সাপ্লায়ার দুটো এক্সেল ফাইল দরকার প্র্যাকটিসের জন্য, দিছিলাম দিছিলাম। ওকে, ওইটা দেখে দেখে ক্লাস দেখে দেখে ওইটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। চাকরি এগুলোই, চাকরি বলতে ওই অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস রিসিভেবলের চাকরি এগুলোই, যে দুইটা করতেছেন এগুলোই চাকরি। ওকে, এখন আসেন আজকে আমরা কাজ করব হচ্ছে পেরোল নিয়ে, আর সাপ্লায়ারের যে ক্রেডিট নোট ওইটার আমি একটা অন্য ক্লাসে রেফারেন্স ভিডিও দিব, শেষের দিকে পেয়ে যাবেন, সব শেষের দিকে থাকবে। যদি দেখার পর না বুঝেন তাহলে নেক্সট ক্লাসে আবার ওটাই শুধু ওটা দেখাই দিব, আর যদি বুঝে ফেলেন তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। ওকে, এখন এই যে পেরোলটা আমরা করব, আচ্ছা এই পেরোলের পার্ট হচ্ছে দুইটা। আমরা যে যে প্রতিষ্ঠানে চাকরি করি, যে যেখানেই করি, আমাদের যে স্যালারি আসে, বেতন আসে, এইটার পার্ট হচ্ছে দুইটা। হ্যাঁ, একটা পার্ট হচ্ছে আপনার পেরোল প্রসেস। পেরোল প্রসেস বলতে আপনাকে পে স্লিপ দেখছেন, পে স্লিপ স্যালারি দেওয়ার সময় একটা পে স্লিপ দেওয়া হয়। আচ্ছা, এই পে স্লিপ তৈরি করা পর্যন্ত, পে স্লিপটা রেডি করা পর্যন্ত হচ্ছে পেরোল প্রসেস। এই কাজটা করে মূলত এইচআর ডিপার্টমেন্ট। এইচআর আপনার অ্যাটেন্ডেন্সের হিসাব রাখে, এইচআর আপনার কোনো অ্যাডিশনাল কিছু আছে কিনা, ওভারটাইমের হিসাব রাখে, এইচআর আপনার ডিডাকশন হিসাব রাখে, রেখে তারা পে স্লিপটা রেডি করে দেয়। এই পে স্লিপটা যখন স্যালারি ডিসবার্স হবে, এই পে স্লিপটা চলে যায় কোথায়? একটা কপি চলে যায় স্টাফের কাছে, একটা কপি চলে যায় অ্যাকাউন্টসে। এখন অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আপনি কি করবেন, এইটা হচ্ছে আমাদের মূল কথা। এখন পেরোল প্রসেস নিয়ে যদি বলেন, পেরোল প্রসেসের ফিক্সড কোনো সংজ্ঞা নাই। ওকে, পেরোল প্রসেসের ফিক্সড কোনো সংজ্ঞা নাই। পেরোল প্রসেস মানে ফিক্স কিভাবে করে একটা পদ্ধতি নাই, এইটা অনেকগুলো পদ্ধতিতে অনেকভাবে করা হয়। এখন যদি আপনি বলেন যে পেরোল প্রসেস আমাকে শেখান, তাহলে এটার জন্য আলাদা 2-3টা ক্লাস লাগবে। এখন আমি যেহেতু এটা অ্যাকাউন্টিং এর পার্ট, আমি পেরোল অ্যাকাউন্টিংটা আপনাদেরকে শেখাবো। এই পেরোল অ্যাকাউন্টিং দেখে আপনারা অ্যাকাউন্টসে এন্ট্রি দিবেন কিভাবে, এই জিনিসটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। আচ্ছা, তার আগে পেরোল প্রসেস বা পেরোলে যাওয়ার আগে আমরা একটা পে স্লিপ দেখি। দেখেন, এইটা হচ্ছে ইউকে বেসড একটা কোম্পানির পে স্লিপ। ইউকেতে এই পে স্লিপটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভড। হ্যাঁ, চাইলে অন্যকে অন্যভাবে পে স্লিপ তৈরি করতে পারে, বাট আমি আপনাকে পে স্লিপের বেসিকটা শেখাবো। তাহলে হবে কি, আপনি যে পে স্লিপই আসুক, যে দেশের পে স্লিপই আসুক, আপনি সেই পে স্লিপ দেখে অ্যাকাউন্টস করতে পারবেন। আচ্ছা, এখানে একটু বড় করি। আচ্ছা দেখেন, এই পে স্লিপে কি কি ইনফরমেশন আছে। পে স্লিপে একটা ইনফরমেশন আছে হচ্ছে ডেট একটা পাইলাম আমরা 28/2/2020। তার মানে 2020-এর ফেব্রুয়ারির 28 তারিখে এই পে স্লিপটা এখান থেকে ছাড়া হয়েছে। টাইম হচ্ছে 9টা 16 মিনিট 6 সেকেন্ড। আচ্ছা, এটা এটা সিস্টেম থেকে আসছে আর কি, হ্যাঁ? আর এইখানে দেখেন এমপ্লয়ি রেফারেন্স ফ্রম 1, এমপ্লয়ি রেফারেন্স 2, এখানে কিছু বলা নাই। পেমেন্ট পিরিয়ড অল। আচ্ছা, এখানে দেখেন প্রসেসিং ফ্রম ডেট এত, সবগুলো একই ডেট কিন্তু। হ্যাঁ, সবগুলো ইউকে বেস, সবগুলো একই ডেট। এই যে প্রসেস ডেট এত, এই তারিখে প্রসেস করা হয়েছে। এখন ধরেন এই তারিখে প্রসেস হয়েছে এইচআর থেকে, হয়ে এটা আমাদের কাছে আসছে, আমরা এই ডেটেই ধরেন পেমেন্টটা দিয়ে দিব। এখন পেমেন্ট দিব কি করে, এখানে অনেক ইনফরমেশন, তাই না? এমপ্লয়ি রেফারেন্স নেম, এগুলো হচ্ছে এই চারটা, 1 2 3, এই তিনটা হচ্ছে এমপ্লয়ির নাম। এখানে আরেকটা পার্ট ছিল, যে পার্টের মধ্যে 1 2 এর নাম্বার ছিল, দুইটা দুইটা ছিল, বাট আমরা এখানে এই পে স্লিপটা হাতে আছে, এটা দিয়েই করব। এরপর বলছে কি, গ্রস পে প্রি স্যাক্রিফাইস, আচ্ছা গ্রস পে পোস্ট স্যাক্রিফাইস, ট্যাক্সেবল গ্রস। এখানে দেখেন, এটা যদি ইউকে বেস কোনো কোম্পানির পে স্লিপ পান, তাহলে সেটা মোটামুটি এরকমই হবে দেখতে। হ্যাঁ, আগে পরে থাকতে পারে, উপরে নিচে, ধরেন এটা পাশাপাশি আছে, ওটা উপরে নিচে থাকতে পারে, কিন্তু কম্পোনেন্ট দেখবেন ঘুরে ফিরে এই কটাই থাকবে। এখানে বলছি কি, দেখেন 3টা স্টাফ,
স্কট, হালিলাজ আর জর্ডান, তাই না? তিনটা স্টাফ। এই তিনটা স্টাফের 28/2/2020 বলছে যে এর হচ্ছে গ্রস পে প্রি স্যাক্রিফাইস, গ্রস পে পোস্ট স্যাক্রিফাইস, এগুলো সেম। হ্যাঁ, এই প্রি স্যাক্রিফাইস আর পোস্ট স্যাক্রিফাইস হচ্ছে এগুলো কোম্পানির ইন্টারনাল টার্ম। আমরা যেটা করব, আমরা দেখব ট্যাক্সেবল গ্রস কত। আমাদের মূল দেখা জিনিস হচ্ছে ট্যাক্সেবল গ্রস। তাহলে এখানে আমাদের সেম অ্যামাউন্ট আছে, যার কারণে আমরা এরকম, বাট এখানে যদি অ্যামাউন্ট কম বেশি থাকে আমাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে ট্যাক্সেবল গ্রসে কত আছে। ওকে, তাহলে স্কটের ট্যাক্সেবল গ্রস কত, হালিরাজের কত, আর এটা কত। এখন আমরা অ্যাকাউন্টসে কি করব, অ্যাকাউন্টসে দুইভাবে করতে পারবো। একটা হলো স্টাফ বাই স্টাফ আমরা এন্ট্রি দিতে পারবো, আর একটা হচ্ছে যেহেতু আমার কোন স্টাফের কাছে কত টাকা যাচ্ছে এইটা যেহেতু আমাদের এইচআর এর কাছেই থাকে, তো আমি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আমি ফুল অ্যামাউন্ট দিয়েও এন্ট্রি দিতে পারবো। ওকে, আমার দরকার কি, আমার দরকার কত টাকা এক্সপেন্সে গেল, কত টাকা আমার স্টাফ পেমেন্টে গেল, এই জিনিসটা দরকার। তো দেখেন এখানে বলছে প্রসেস ডেট টোটাল আর রিপোর্ট টোটাল। আমাদের এখানে যেমন আমরা সার্চ করব হচ্ছে ট্যাক্সেবল গ্রস, এটা আমাদের দরকার। এখানে আমাদের দরকার হচ্ছে রিপোর্ট টোটালটা দরকার, কারণ এখান থেকে এখানে যদি ডিফারেন্স হয় আপনি এইটা অবশ্যই ধরবেন না, প্রসেস ডেট টোটাল ধরবেন না, আপনি ধরবেন কোথায়, রিপোর্ট টোটালটা। এইটা, এই অ্যামাউন্ট হচ্ছে আমাদের অ্যামাউন্ট। ওকে, আচ্ছা তাহলে দেখেন আমরা এখানে কি কি পেলাম। আমরা একটা তারিখ পেলাম যে তারিখে পেমেন্টটা হবে। এখানে বলছে ট্যাক্স উইক 47। উইক 47 বলতে কি বোঝায় জানেন? না, মাস না, এটা ইউকেতে 95% বেতন হচ্ছে উইকলি। তার মানে এই যে পেমেন্ট আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু উইক 47-এর। নভেম্বর বলতে এখন ইউকেতে চলতেছে হচ্ছে, না নভেম্বর না, ইউকেতে চলতেছে হচ্ছে উইক 38। ওকে, না উইক 38 শেষ হলো, উইক কালকে সোমবার থেকে উইক 39 শুরু হবে। ওকে, তো আমি এটা জানি কেমন, কেন আমি ইউকে বেস কোম্পানিতে চাকরি করি, আমাদের ওই উইক ধরে আগাতে হয়। হ্যাঁ, তো উইকটা শুরু হয় হলো এপ্রিলের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত হলো উইক 1, যেহেতু ফাইন্যান্সিয়াল ইয়ার এপ্রিল থেকে শুরু হয়। হ্যাঁ, তো উইকের ফাইনাল মানে ফার্স্ট উইক হচ্ছে এপ্রিলের 1 তারিখ থেকে 7, তারপর 7 থেকে 14 হলো 2, 14 থেকে 21 3, এইভাবে করে উইক 47। ইউকেতে এখন রানিং উইক চলতেছে উইক 48, আর এই রোববার উইক 38 শেষ হবে। ওকে, তো এখন যেটা হচ্ছে উইক 47 মানে আপনার আলটিমেটলি যা পড়বে কোথায়, জানুয়ারিতে, জানুয়ারি না, ফেব্রুয়ারিতে পড়বে। এই ফেব্রুয়ারিতে পড়বে, কারণ হচ্ছে এখন যদি 38 চলে, 38 জানুয়ারি যাবে 4, 42 ফেব্রুয়ারি যাবে 4, ভাই ফেব্রুয়ারিতেই পড়বে, ফেব্রুয়ারি লাস্টে যেয়ে পড়বে। ওকে, উইক 47। আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা এক সপ্তাহের পেমেন্ট পেলাম, ডেট পেলাম 28/2/2020, উইক ফেব্রুয়ারি লাস্ট উইক। আর অ্যামাউন্ট পেলাম হচ্ছে ট্যাক্সেবল গ্রস, এইটা এই যে এই অ্যামাউন্টটা 6115.17 একটা পেলাম। দ্বিতীয় বলছে আর একটা অ্যামাউন্ট বলছে পে ই, জি আসলে PAYE, পে, পেইটা মানে হচ্ছে পে অ্যাজ ইউ আর্ন। ওকে, পে অ্যাজ ইউ আর্ন কখন হয়, এখানে ইউকেতে আপনার মানে ইনকাম যে ট্যাক্স, আপনার যে স্যালারির উপর যে ট্যাক্স, এটা দুইভাবে গভর্নমেন্টের কাছে যায়। একটা হলো আপনার টাকা কেটে রাখবে হলো কোম্পানি, আপনার ট্যাক্সের টাকা। ধরেন ভাই আমি একটা ক্লাসে আছি, আমি একটু পরে বলি। আচ্ছা, ইউকেতে ট্যাক্স পেমেন্ট হয় দুইভাবে। একটা হচ্ছে যদি ধরেন আপনার বেতন হচ্ছে 100 টাকা, আপনার ট্যাক্স আছে 10 টাকা, তাহলে কোম্পানি কি করবে, কোম্পানি আপনার কাছে 10 টাকা কেটে রাখবে, রেখে আপনাকে 90 টাকা পেমেন্ট দিবে ইনকাম ট্যাক্স। আর এই 10 টাকা কোম্পানি গভর্নমেন্টের কাছে আমাদের যখন এখানে এনবিআর বলে, তাই না, এনবিআর ইউকেতে বলে এইচএমআরসি জমা দিয়ে দিবে। এই সিস্টেমে যারা আছে তাদেরকে বলা হয় PAY, পে। ওকে, আর আরেকটা সিস্টেম হচ্ছে যে আপনার বেতন 100 টাকা, আমি 100 টাকায় আপনাকে দিয়ে দিব, আপনি গভর্নমেন্টকে এখন 10 টাকা দিলেন কি দিলেন না সেটা গভর্নমেন্টের ব্যাপার, আপনার ব্যাপার।
আমি কিছু জানি না। এই সিস্টেম আছে আছে, ওকে। যদিও এইটা আর কি 100% লিগাল না, এখানে অনেক টার্মস এন্ড কন্ডিশনস আছে, তারপরেও এইভাবে দেয়া যায়। তো যদি এইভাবে দেন এটাকে বলে সেলফ এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড। আর এটা হচ্ছে পেই, যেহেতু এখানে সেলফ এমপ্লয়েড নামে কিছু নাই, তার মানে সবগুলোই আমরা পেইতে দিচ্ছি, ওকে। তাহলে এই পেই মানে কি আমরা বুঝবো তো, যে এই পেইতে থাকলে এই টাকাটা, এই যে দেখেন 191.40, 360 আর 25.40, এই টাকাটা হচ্ছে ট্যাক্স। এই যে টোটাল যে 597.40, এই টাকাটা হচ্ছে ট্যাক্স। এই টাকাটা গভর্নমেন্টের কাছে যাবে। পেইতে থাকার কারণে কি যাবে, পেইতে থাকার কারণে কি হবে, আমরা কোম্পানির থেকে টাকাটা কেটে রাখবো, আর এটা আমরা গভর্নমেন্টকে পেমেন্ট করবো। এটা আমাদের রেসপন্সিবিলিটি তো, ওকে। প্রতিষ্ঠানের জন্য লাইবিলিটি হিসেবে থাকে। হ্যাঁ, এটাকে আমরা পেয়েবল করে রাখবো, ওকে। আচ্ছা, এখন দেখেন এমপ্লয়ি এনআইসি, এটা ন্যাশনাল ইন্স্যুরেন্স, ওকে। এটাও একটা অন কাইন্ড অফ ট্যাক্সের, ন্যাশনাল ইন্স্যুরেন্স, এমপ্লয়ি। আর একটা বলছে এমপ্লয়ার এনআইসি। এখানে এই যে ন্যাশনাল ইন্স্যুরেন্স, এটা দুইজনকেই দিতে হয়। আপনি, ও যে টাকা 2000 টাকা ইনকাম করছে, এই 2000 টাকার উপরে 153 টাকা 96 পয়সা ও ন্যাশনাল ইন্স্যুরেন্স জমা দিবে। আর ও যে জমা দিল, এই মানে আমাদের কোম্পানিও 170 টাকা 5 পয়সা গভর্নমেন্টের কাছে জমা দিবে। সেটা কিন্তু ওর বেতন থেকে কাটবে না, এটা কোম্পানি নিজের পকেট থেকে দিবে। কিন্তু ওইটা কাটবে এমপ্লয়ার কন্ট্রিবিউশন। হ্যাঁ, এমপ্লয়ি কন্ট্রিবিউশন এটা কোম্পানি কেটে রাখবে, এটা গভর্নমেন্টকে দিয়ে দিবে। বাট এই যে পেই, এমপ্লয়ি এনআইসি, এইটাও কোম্পানি কেটে রাখবে, কোম্পানি কেটে রেখে গভর্নমেন্টকে দিবে। কিন্তু এটা গেল এই যে এমপ্লয়ি এনআইসি, মানে এমপ্লয়ের কাছ থেকে কাটলো, পাশাপাশি এমপ্লয়ার যে কোম্পানিকেও এত টাকা দিতে হবে গভর্নমেন্টের ফান্ডে ওই স্টাফে কাজ করানোর জন্য, ওকে। আচ্ছা, এরপর বলছে কি এমপ্লয়ি পেনশন। এমপ্লয়ি পেনশন কত, 59 টাকা 52 পয়সা। তার মানে এই 2000 টাকার থেকে ওই এমপ্লয়ি পেনশনে জমা দিবে এত। আর এমপ্লয়ার পেনশন, পেনশন তো মূলত আসলে দুই পার্টির ছুটি হয়, কিছু স্টাফের কন্ট্রিবিউশন থাকে, কিছু কোম্পানি কন্ট্রিবিউশন। আচ্ছা, তো এই যে 117 টাকা 96 পয়সা, এটা দিবে এমপ্লয়ার নিজের পকেট থেকে, এটা কিন্তু স্টাফ থেকে কাটবে না। আর এই যে এমপ্লয়ার, আচ্ছা এটা হলো এমপ্লয়ার এমপ্লয়ি পেনশন, এমপ্লয়ি পেনশন 156 টাকা 85 পয়সা, এইটা দিবে হচ্ছে এখান থেকে ওর বেতন থেকে কেটে দিবে। আর এটা যেটা এমপ্লয়ার আছে, এটা কোম্পানি নিজের পকেট থেকে দিবে, ওকে। আচ্ছা, এরপরে দেখেন আর এগুলো কিছু নাই। সবশেষে কি বলছে, নেট পে। দেখেন ওর ইনকাম কত, 2000। 2000-এর মধ্যে ওর কাছ থেকে ট্যাক্স কাটলো কত, এমপ্লয়ি সরি ফার্স্টে পেই কাটলো এত, তারপর এমপ্লয়ি এনআইসি কাটলো এত, আর এমপ্লয়ারটা তো এমপ্লয়ার আগে দিল, তারপর এমপ্লয়ি পেনশন কাটলো এত। এইসব কেটে ও পাবে হলো 1595 টাকা নেট পে, টেক হোম, বাসায় নিতে পারবে, ওকে। ঠিক তেমনি ভাবে এর হচ্ছে 2945 টাকার থেকে এ পাবে হলো 2200 টাকা, ওকে। আর এর হচ্ছে কত টাকা, 1170 টাকার থেকে এ পাবে হলো 1090 টাকা। বাকি টাকা কোথায় যাবে, এই ফান্ডে গুলো চলে যাবে। তো এইটা হচ্ছে আমাদের এইচআর থেকে ধরেন আমাকে পাঠানো হয়েছে যে ভাই এই যে তিনটা স্টাফের এটা হচ্ছে পে স্লিপ। এখন এই পে স্লিপ দেখে আমরা জেরোতে কিভাবে এই অ্যাকাউন্টসটা করব, এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। সবাই কি বুঝতে পারতেছেন ভাই, বুঝতে পারতেছেন? পারার কথাও না। আপনি আজকে যে অনলাইন ক্লাস ওইটাতে ভর্তিছেন, ওইটাতে ঢুকছেন? ওকে, গত সপ্তাহে একটা ক্লাস হয়েছে, ওখানে আমাদের শুধু অ্যাকাউন্ট ওপেনিংটা দেখা যাচ্ছে জিরো, আর কিছু করানো হয়। আপনি ওইটাতে জয়েন করবেন, আজকে বাসায় যায় ওটার মধ্যে ঢুকবেন, ওই ক্লাসে ঢুকবেন। আজকে এখানে যা বলেন আমার অনলাইন ক্লাসও দিতে বলছে, আজকের অনলাইন ক্লাস প্রতি শনিবার আলাদা লিঙ্ক দিয়ে দেবে, জয়েন হয়ে আসে। ব্যাচের নাম হচ্ছে 5374। 5374 বলেন যে আমাকে বলছে যে ওই অনলাইন ব্যাচে জয়েন করে। ওকে, আচ্ছা এখন আসেন আমরা একটু কাজ কাম আগাই। সেটা হলো আমরা এইটা যে আমরা এন্ট্রি দিব, এইটা আমরা এন্ট্রি দিব সরাসরি জার্নাল করে।
কারণ এখানে যে পেরোল আছে এই পেরোলটা হলো পেরোল প্রসেস, পেরোল অ্যাকাউন্টিং না। ওকে, এমপ্লয়ি লিভ, টাইমশিট, এখানে অ্যাকাউন্টিংয়ের কিছু নাই। ওকে, এখানে আপনি পেরোল থেকে কি করতে পারবেন, এমপ্লয়ি টাইমশিট মেনটেন দিতে পারবেন। টাইমশিট নামের সাথে পরিচিত আছেন? টাইমশিট, ওকে, টাইমশিট মেনটেন দিতে পারবেন, তার লিভ ম্যানেজ করতে পারবেন, শেষ মেশ একটা ভাঙাচোরা পে স্লিপ জেনারেট করতে পারবেন। এখানে পেরোল অবস্থা খুব খারাপ, পেরোলের আলাদা বিশাল বিশাল সফটওয়্যার আছে। এইখানে জাস্ট একটা ছোটোখাটো দুই একটা এমপ্লয়ি ম্যানেজ করা যায় এরকম ভাবে দেওয়া আছে। এখানে পেরোল যদি কেউ এখান থেকে ধরেন 100% মানে অ্যাকুরেসি নিয়ে বের করতে চান, এটা কিন্তু এই সফটওয়্যার সম্ভব, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, কুইক বুক জেরো তো আসলে পেরোল সফটওয়্যার না, পেরোলের আলাদা সফটওয়্যারই আছে, পেরোলের বিগ বিগ সফটওয়্যার আছে এবং সাবস্ক্রিপশন ফি অনেক। তো যাই হোক, আমরা এজ এ অ্যাকাউন্টেন্ট আমরা কি করবো, পেরোল অ্যাকাউন্টিং করবো। সেটা আমরা কিভাবে করব, সেটা করবো হচ্ছে জার্নালের থ্রুতে, জার্নাল করে করবো। এখন এই যে পে স্লিপটা যে আমরা দেখতে পাচ্ছি, এই পে স্লিপটা দেখতে পাচ্ছি, এইটা ধরে আমরা এখন জার্নাল করবো কেন? এইটার মধ্যে কোন হেডকে ডেবিট করবো, কোন হেডকে ক্রেডিট করবো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, এইটা খুব সহজ প্রশ্ন, মানে প্রশ্নের উত্তর খুবই সহজ, দেখাই দিলেই বুঝতে পারবেন। ওকে, দেখেন আমি এই জার্নালটা করে রাখছি, আমি জার্নাল এটা আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা যদি কেউ না করতে চান এটা দেখাও বসাই দিতে পারবেন, তাহলে শুধু বসানো হবে, কিছু শেখাবে না। না না, আপনি একটু এক্সপ্লেইন করলে ভালো হয় সবার জন্য এটা। না না, আমি তো এটা এক্সপ্লেন করেই দিব, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি এক্সপ্লেন করে দেবো, আমি বলছি বাসায় গিয়ে যদি খালি এটা দেখে বসায় দেন তাহলে শুধু বসাই দেওয়া হবে, শেখা হবে না। আপনাকে আমি এটা দিব কেন, আপনি যাতে একটা নিজে বানানোর পর আপনি কম্পেয়ার করতে পারেন ভুলিল কোথায়, বুঝতে পারছেন? দেখেন এখানে ডেট বলছে 28/2/2020, আমাদের পে স্লিপে এর বাইরে অন্য কোনো ডেট আছে? না, অন্য কোনো ডেট নেই, একটাই ডেট। তার মানে আমরা এই ডেটেই পে স্লিপ জেনারেট করেছি, এই ডেটেই পেমেন্ট দিয়েছি। ওকে, তাহলে আমি এখানে ডেট দিচ্ছি কয়টা, একটা, মানে এই ডেটগুলো সবগুলোতেই হবে। ওকে, এখন ধরেন এখানে দেখেন বলছি কি, স্যালারি অ্যান্ড ওয়েজেস 6,115 টাকা ডেবিট, এমপ্লয়ার এনআইসি ডেবিট, আর এমপ্লয়ার পেনশন ডেবিট। এরপর ক্রেডিট করছে কি, এমপ্লয়ার এনআইসি পেয়েবল ক্রেডিট করছে, এমপ্লয়ার পেনশন পেয়েবল ক্রেডিট করছে, পেই একটু আগে দেখলাম না, পেইটাকে পেয়েবল করে ক্রেডিট করছে, এমপ্লয়ি এনআইসি এটাকে ক্রেডিট করে পোস্টিং দিচ্ছে। হ্যাঁ, এমপ্লয়ি পেনশন পেয়েবল, এগুলো সবগুলো দেখেন পেয়েবল করা আছে, পেয়েবল করে ক্রেডিট করছে। ওকে, এখন এই হেডগুলো পাইলো কই, আর এইটাতে ডেবিট ক্রেডিট করলো, এই অ্যামাউন্টগুলো পাইলো কই, আর এটা কেমনে বুঝলো যে এটা ডেবিট হবে, আর কেমনে বুঝলো এটা ক্রেডিট হবে? প্রশ্ন এটাই তো নাকি? এখন এই যে পে স্লিপটা, এই পে স্লিপটাতে আমাদের প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হলো কোম্পানির ডিরেক্ট খরচ কোনগুলা, সরাসরি এক্সপেন্স, একবারে খরচ, এটা কোন কোন হেডে এই খরচ আছে, এইটা দেখতে হবে। তাহলে ট্যাক্সেবল গ্রস, এই তিনজন মিলে বেতন পাইছে কত, 6,115 টাকা 17 পয়সা, তাই না? তাহলে এই তিনজন মিলে যদি এই টাকাটা বেতন পায়, তাহলে এইটা কোম্পানির কি এক্সপেন্স নাকি? বেতন দিলে এক্সপেন্স হবে না? আচ্ছা, এখন আসেন আরেকটা ডিরেক্ট খরচ কি, এই যে এমপ্লয়ার, যে দুইটা জিনিস আছে, এমপ্লয়ার, কারণ এই এমপ্লয়িটা তো বেতন থেকে কাটে আপনি নিজের কাছে রাখছেন। গ্রস পের মধ্যে ইনক্লুডেড। হ্যাঁ, এমপ্লয়ি যে কন্ট্রিবিউশন এটা তো গ্রস পের মধ্যে ইনক্লুডেড, গ্রসপের মধ্যে ইনক্লুডেড, এটা ঠিক, কিন্তু আপনি এখান থেকে যদি আলাদাভাবে এক্সপেন্স দেখাতে চান, এগুলো তো গ্রসপের মধ্যেই আছে, এটা তো স্টাফ দিচ্ছে, বাট আপনার কোম্পানি ডিরেক্ট খরচ করতে হয়। এমপ্লয়ারের প্রশ্ন, পেনশনের এমপ্লয়ার যেটুকু দিচ্ছে এটুকু এমপ্লয়ারের খরচ না, কোম্পানি খরচ। ঠিক তেমনি এমপ্লয়ার এনআইসি, যে ন্যাশনাল ইন্স্যুরেন্স যেটা দিচ্ছে, এটা কিন্তু ওর বেতন থেকে কেটে দিচ্ছে না, এটা সরাসরি দিচ্ছে। তার মানে এখানে তিনটা জিনিস হচ্ছে কোম্পানির ডিরেক্ট খরচ। এখন যদি কোন একটা পে স্লিপে আরো ডিরেক্ট খরচ থাকে,
দেখলেই বুঝতে পারতেছেন এটা কোম্পানি থেকে যাবে, তাহলে সেগুলো সব আগে হবে ডেবিট। কোম্পানির যত ডিরেক্ট খরচ আছে সবগুলো হবে আগে ডেবিট। এখন দেখেন এই যে ট্যাক্সেবল গ্রস, এই যে এটা 5,115 টাকা, এটাকে আমরা কি বলতেছি এখানে? স্যালারি অ্যান্ড ওয়েজেস। আমি এত টাকা স্যালারি দিছি না, তারপরে তার কাছ থেকে কি কি বাবদ কত টাকা ট্যাক্স ইন্স্যুরেন্স কি লাগবে সেটা তার বেতন থেকে কেটে পেয়েবল করে তাকে গভর্নমেন্টকে দিয়ে দেবো, সেটা অন্য জিনিস। কিন্তু আমি তো তাকে স্যালারি দিচ্ছি কত, টোটাল অ্যামাউন্টটাই। তাহলে স্যালারি অ্যান্ড ওয়েজেস কত হবে? এই যে এই অ্যামাউন্টটা হবে ট্যাক্সেবল গ্রস 6,115.17, এটাই আছে দেখেন, এটা হলো ডেবিট। ওকে, বাকি দুটো খরচ কি? এমপ্লয়ার এনআইসি এবং এমপ্লয়ার পেনশন। এমপ্লয়ার মানে ন্যাশনাল ইন্স্যুরেন্স স্টাফ একটা অ্যামাউন্ট দিছে, পাশাপাশি মানে কোম্পানিও একটা অ্যামাউন্ট দিছে। তো কোম্পানি যে অ্যামাউন্টটা দিছে সেই অ্যামাউন্টটা বলতেছে এইটা এমপ্লয়ার এনআইসি পেয়েবল এত টাকা, তিনজন মিলে কিন্তু এটা। হ্যাঁ, এখন এমপ্লয়ার এনআইসি পেয়েবল কেন হলো? কারণ হলো এই টাকাটা আমরা স্টাফকে দিব টোটাল অ্যামাউন্ট, তার মধ্যে এই টাকাটা কেটে আমার কাছেই রাখছি গভর্নমেন্টকে দেওয়ার জন্য। কারণ গভর্নমেন্টের কাছে এটা আমার লাইবিলিটি না, আমি দায় হয়ে আছি না যে এই টাকাটা জমা দিব। আচ্ছা, যার কারণে সরি, এই টাকাটা আমার ডিরেক্ট খরচ, এই লাইবিলিটি যেটা সেটা তুই হ্যাঁ, এই টাকাটা আমার ডিরেক্ট খরচ। এমপ্লয়ার এনআইসি আর এমপ্লয়ার পেনশন, এই টাকাটা আমার ডিরেক্ট খরচ, আর টোটাল স্যালারিটা আমার ডিরেক্ট খরচ। এমপ্লয়ার এনআইসি আর পেনশন কিন্তু দেখেন এখানে আমরা স্যালারি থেকে দেই নাই, এখানে কিন্তু আমরা আলাদাভাবে দিচ্ছি, এই যে এমপ্লয়ার এনআইসি আর এই যে এমপ্লয়ার পেনশন এটা। ওকে, তো সহজভাবে বলতে গেলে আপনি গ্রস টোটাল টাকা আগে ডেবিট করবেন, এবং পাশাপাশি যে খরচ থাকবে সরাসরি একটা কোম্পানির খরচ, এমপ্লয়ারের খরচ, সেটাকে আপনি ডেবিট করবেন। তো সেই হিসেবে আমরা এই তিনটা হেডকে ডেবিট করছি। একটা ট্যাক্সেবল গ্রস মানে নেট স্যালারি এবং পেয়েবল সেটাকে, তারপর এমপ্লয়ার এনআইসি আর এমপ্লয়ার পেনশন, এই দুইটার টোটালকে আমরা করছি ডেবিট। এখানে দেখেন তাই আছে। এখানে তাই আছে, স্যালারি অ্যান্ড ওয়েজেস টোটালটা এখানে বসেছি ডেবিট। আর খরচ কি কোম্পানির? দুইটা খরচ, একটা হলো এমপ্লয়ার এনআইসি আর একটা হচ্ছে এমপ্লয়ার পেনশন। ইয়াতে পে স্লিপে এই দুইটার বেশি আমাদের ডিরেক্ট খরচ মেনশন করা নাই। আমরা যখন ইউএস এর পেরোল করবো কুইক বুকে, তখন দেখবো যে এগুলোর বাইরে আরো খরচ আছে, সেগুলো মেনশন করা আছে, সেগুলো আমরা আবার ডেবিট করবো। ওকে, আচ্ছা, এখন ক্রেডিট করতেছি কি? ক্রেডিট করতেছি হলো এই যে দুইটা আমাকে আমার তরফ থেকে দিতে হবে, এটা তো এখনো দেই নেই, তাহলে এটাও আমাকে ক্রেডিট করে মানে ইয়ে করে রাখতে, পেয়েবল করে রাখতে হবে। তাহলে প্রথমে আমি এই দুইটা পেয়েবল করছি, এমপ্লয়ার এনআইসি তো এত, আবার এমপ্লয়ার এনআইসি এটা কেটে আবার পেয়েবলে রাখছি, মানে আমার টাকা আমার কাছেই আছে কিন্তু টাকাটা আমার না। টাকাটা কার? গভর্নমেন্টের। আমার টাকা রাখছি আমার কাছে, কিন্তু দায় হয়ে আছে কার কাছে? গভর্নমেন্টের কাছে। এই জন্য আমরা যে ডিরেক্ট খরচটা যে আমরা দেখাইছি, এই খরচটা তো এই মুহূর্তে আমার কাছেই আছে, বা টাকাটা যাবে কোথায়? গভর্নমেন্টের কাছে। যার কারণে আমরা এই দুইটা হেডকে আগে পেয়েবল করছি, এই দুইটা হেডকে। ওকে, এরপর আমরা পে স্লিপে দেখি আর কোন কোন টাকা কেটে আমার কাছে রাখছি। পেই, এটা স্টাফের বেতন থেকে কেটে আমার কাছে রাখছি। তারপর এমপ্লয়ি এনআইসি, এটা স্টাফের বেতন থেকে কেটে আমার কাছে রাখছি। তারপর এমপ্লয়ি পেনশন, এটা কেটে আমার কাছে রাখছি। ওকে, তার কারণে সবগুলো পেয়েবল, দেখেন এই দুইটা তো পেয়েবল হবেই, গভর্নমেন্টকে দিব পেয়েবল, পেয়েবল, এমপ্লয়ি এনআইসি পেয়েবল, এমপ্লয়ি পেনশন পেয়েবল। ওকে, আর একটা জিনিস আপনাকে পেয়েবল করে রাখতে হবে, নেট স্যালারি। এটা কোথায় আছে? এটা আছে একদম ডান পাশে, এই যে এটা। এত কিছু কাটাকাটির পথে নেট, তাই না? নেট স্যালারি তো এখনো দেন নাই, দিবেন, হিসাব করতেছে নাকি, দিতে হবে। তো যার কারণে আমরা নেট স্যালারিটা পেয়েবল করে আমাদের কাছে রাখবো। দেখছেন, নেট স্যালারি পেয়েবল এই টাকা। ওকে, এখন আপনার ডিরেক্ট খরচ এবং সবগুলো পেয়েবল করলে একটা জার্নাল ডেবিট ক্রেডিট মিলে যাবে। ঠিক আছে, এখন এই জার্নালটা আমরা আগে সবাই এটা করার সময় সবাই এটাকে আগে এক্সেলে এন্ট্রি দিবেন। এক্সেলে এন্ট্রি দিয়ে দেখবেন ডেবিট কি সব ঠিক আছে কিনা, তারপর জেরোতে এন্ট্রি দিবেন। জেরোতে যদি শুরু থেকে এন্ট্রি দিয়ে থাকেন, মাঝখানে একটা দুটো ভুল হবে, পরে আর ভুলটার খুঁজে হবে না।
মানে খুঁজে পাওয়া যাবে কিন্তু আপনি এই মুহূর্তে খুঁজে পাবেন না, যার কারণে আগে এক্সেলে করে আগে ঠিক করে নেবেন, তারপরে শুধু পোস্টিং বসায় দিবেন। দেখেন এটা জার্নাল 1। জার্নাল 2 তে গিয়ে কি করছে দেখেন, এই যে এখানে যতগুলা পেয়েবল আমরা করছিলাম না, এই যে যতগুলা পেয়েবল করছিলাম, ঠিক আছে, এই পেয়েবল গুলাকে সব আমরা ডেবিট করব। এই পেয়েবল গুলোকে সব আমরা ডেবিট করব, আর ব্যাংক বা ক্যাশকে ক্রেডিট করে দিলে এই পেয়েবল সবগুলা পেমেন্ট হয়ে যাবে। এইটুকু পর্যন্ত সবাই। এখানে ঘটনা এইটুকুই। এটাই পেরোল জার্নাল, সরি পেরোল অ্যাকাউন্টিং। এইটা যদি ঠিকঠাক মতো বুঝতে পারেন প্রচুর চাকরি আছে, কাজ এইটুকুই। এটা কি মানে ইউকে বেস হলে মান্থলি 4 বার করতে হচ্ছে, যেহেতু এটা উইকলি বেস পেমেন্ট হচ্ছে। হ্যাঁ, ইউকে বেজ না, শুধু ইউকে বেজ না, আপনি যে প্রতিষ্ঠান উইকলি পেমেন্ট দেয়, ইউরোপ আমেরিকা প্রায় সবগুলোই উইকলি পেমেন্ট দেয়। ওকে, আচ্ছা, সেই উইকলি পেমেন্ট যদি দেয় তাহলে আপনার সেই উইক ধরে আমরা এখানে এই এন্ট্রিগুলো করে দেবো, তাহলেই ঘটনা শেষ। আচ্ছা, একটা মিনিট পানি নিয়ে আসি। শোনেন, এই জার্নালটা সবাই বাসায় গিয়ে একবার করবেন, করলে পরে আপনার মনে প্রচুর প্রশ্ন তৈরি হবে, নেক্সট ক্লাসে শুরুতে প্রশ্নগুলো করতে পারবেন। ওকে, এখন আসেন এই পে স্লিপ থেকে আমরা যে জার্নালটা রেডি করছি, এই জার্নালটা আমরা কুইক বুকে এন্ট্রি দেবো কি করে? সরি, জিরোতে এন্ট্রি দেবো কি করে, সরি। এখানে দেখেন, যদি প্লাস নিউতে যাই, এখানে জার্নাল এন্ট্রি আছে, হ্যাঁ, এখান থেকে দিতে পারবো। আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্সে গেলে ম্যানুয়াল জার্নাল, এখান থেকে দিতে পারবো। ওকে, এই জার্নালটা থাকবে না আপনার জেরোতে যদি আপনি নিজেকে ইউজারে গিয়ে অ্যাডভাইজার না করেন। ভাই, যদি কেউ এই প্রশ্ন করে আপনি একটু অ্যান্সার দিয়ে দিবেন গ্রুপে গ্রুপে, যদি কেউ প্রশ্ন করে আমি তো জার্নালই খুঁজে পাই না। ওকে, আমি যদি অ্যাডভাইজার না হই, মানে স্ট্যান্ডার্ড ইউজার হই, তাহলে আমাকে প্লাস আইকন থেকে যেতে হবে। না, প্লাস আইটেম থেকে গেলেও আপনি তো জার্নালই খুঁজে পাবেন। আপনি অ্যাডভাইজার না হলে জার্নাল খুঁজে পাবেন। অ্যাডভাইজার না হলে জার্নালই পাবো। আপনার জার্নাল করার পারমিশন নাই অ্যাডভাইজার না। ওকে, তো জার্নালই দুই জায়গা থেকে পাবেন। আমরা এখান থেকে ম্যানুয়াল জার্নাল ক্লিক করি। দেখেন এখানে বলছে ন্যারেশন, হ্যাঁ, ন্যারেশন একটা দিতে হবে। ডেটটাকে সিলেক্ট করি। ডেট হচ্ছে 2020 সালের ফেব্রুয়ারির 28 তারিখ। এটা ছিল না ডেট? অটো রিভার্স ডেট এটা দিব না, অটো রিভার্স দরকার নাই। ন্যারেশনে পেরোল লিখবেন। আচ্ছা, এখন আসেন, আমাদের হলো দরকার হলো অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে কি? চার্টার্ড অ্যাকাউন্টস এগুলো আছে, না থাকলে অ্যাড করতে হবে, প্রতিটা হেড অ্যাড করতে হবে চার্টার। ওকে, এইটা তো ছোট জার্নাল। কুইক বুকে যেটা করবেন ওটা 23টা লাইন একসাথে হবে। 23 লাইন, ওটার হেড বেশি তো। আচ্ছা দেখেন, এখানে আমাদের প্রথমটা আমরা কি করছি, প্রথমে আমরা করছি কি, আমাদের কোম্পানির যতগুলো ডিরেক্ট খরচ আছে সেগুলোকে আমরা ডেবিট করছি, ডিরেক্ট খরচ। তাহলে আমরা জার্নালটাতে যাই, আমার ডিরেক্ট খরচ কি ছিল, স্যালারি অ্যান্ড ওয়েজেস, এইটা হেড। এখন এই হেডটা আমার ওখানে আছে কিনা, আমি একটু কপি করে বসায় দেখি আছে কিনা। আছে নাই তো মনে হয়, থাকলে তো এখানে দেখাই। এখন কি করব, শুধু স্যালারি আছে, শুধু স্যালারি দিয়েও করা যাবে, নো প্রবলেম। হ্যাঁ, না স্যালারি এই যে স্যালারি, হ্যাঁ, এটা দিয়েও হবে। ওকে,
আপনার ফোনের সাথে লাগানো আছে রিসিভার? আচ্ছা এখন দেখেন এখানে যে ডিফল্ট যে স্যালারিটা আছে এটা দিয়ে আমরা করতে পারি, অথবা আমরা এখানে স্যালারি এন্ড ওয়েজেস যে লিখছি আমরা এটাও অ্যাকাউন্ট করতে পারি। তো এটা অ্যাকাউন্ট করে একটা দেখাই আপনাদেরকে। হ্যাঁ, স্যালারি অ্যান্ড ওয়েজেস। ওকে, বা এটাকে যদি আমরা রিনেম করে ফেলি, রিনেম করলেও হবে, বাট আমরা একটা অ্যাকাউন্টে অ্যাড করা দেখাই, কারণ অ্যাকাউন্ট আলটিমেটলি তো আগে পরে অ্যাড করতেই হবে অন্যগুলো। তাহলে এই যে অ্যাকাউন্ট টাইপে কি হবে, এটা কি ধরনের অ্যাকাউন্ট? ওভারহেড, না, এক্সপেন্স। আমি তো বলছি শুরুতে কোম্পানির সমস্ত এক্সপেন্স আগে ডেবিট করতে হবে। ওকে, সো এটা আমার আসবে এক্সপেন্স। ওকে, কোড। এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা যখন চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করেছি, এক্সপেন্স যে হেডটাগুলো, এক্সপেন্সের যে হেড আছে সেগুলো কোন সিরিয়ালে আছে? একটু আগে দেখছি স্যালারি 4, তাই তো? চার্ট অফ অ্যাকাউন্টস, আমরা এখন যাব হচ্ছে এক্সপেন্সে গিয়ে এখানে আমরা এক্সপেন্স, হ্যাঁ এক্সপেন্সে দেখেন 3 এবং 4 দুইটাই আছে। ওকে, সো আমরা যদি এখানে কোড ইউজ করি, সাপোজ ধরেন দিলাম 410, অ্যাভেলেবেল আছে, মানে 410 এখনো ব্যবহার করা হয়নি। ওকে, নেম কি হবে? স্যালারি এন্ড ওয়েজেস, এটা হচ্ছে নাম। ডেসক্রিপশন যদি থাকে, আমাদের স্যালারি এন্ড ওয়েজেস কেন দিচ্ছি, কোন মাসে দিচ্ছি, ধরেন এখানে ডেসক্রিপশনে আপনি লিখলেন স্যালারি পেইড ফর February 2024 ব্র্যাকেট, ফেব্রুয়ারি 2024 উইক কত ছিল? 47, উইক 47। এইভাবে আপনি ডেসক্রিপশনে জিনিস দিতে পারেন। ওকে, এখন আসেন এই যে ট্যাক্সের যে বিষয়টা, ট্যাক্স, হ্যাঁ এই ট্যাক্সের বিষয়টাকে আমরা অলওয়েজ এখানে নো ভ্যাট করে দিব অথবা জিরো ভ্যাট করে দিব। এর কারণ কি? আলাদা করে তো আমরা কারণ আমাদের পে স্লিপেই ভ্যাট ট্যাক্সের বিষয়টা আলাদা করা আছে, এখানে আমরা আর কোনো কিছু আলাদা করব না। ওকে, এটাকে আমরা সেভ করি। ফেব্রুয়ারি 2020 ভাইয়া। কত? 2000 কত? আমি কত দিছি? 24 ও তাহলে তো এটা নেবে না, দাঁড়ান ঠিক করতে হবে। এটা ঠিক করতে গেলে আমাকে দিছি কত? 410, এটা না? ও না, এইখানে ঝামেলা করবে না। 2020। ওকে, সেভ করি। ওকে, তাহলে আমি 410 নামে যে অ্যাকাউন্ট ওপেন করেছি, চার্ট অফ অ্যাকাউন্ট স্যালারি অ্যান্ড ওয়েজেস, এটা এখানে পেলাম, তাই তো? আমি এটা এখানে পাচ্ছি। এইখানে অলওয়েজ কি? ওকে, ডেবিট হয়েছে কত টাকা আমাদের এই ডাটা অনুযায়ী। এখানে স্যালারি অ্যান্ড ওয়েজেস মানে কি? যে ট্যাক্সেবল গ্রস এই অ্যামাউন্টটাই তো, তাই না? তাহলে রিপোর্ট টোটালে কত আছে? 6115.17। তাহলে আমরা এখানে বসাবো কত? ডেবিটে বসাবো 6115.17। এখানে আমরা তাই করছি কিনা এক্সেলটাতে? তাই করছি। ওকে, এই জন্য আগে এক্সেলটা করে নেবেন। অবশ্যই পেরোল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে পে স্লিপ দেখে আগে এক্সেলে ডাটাগুলো দিয়ে নেবেন। এরপরে জাস্ট আমরা এই ডাটা দেখে কুইকবুকে, জেরোতে এন্ট্রি দেব। ওকে, এরপর আমার ডিরেক্ট খরচ আরেকটা কি? এমপ্লয়ার এনআইসি। এটা কোথায় আছে? এটা হচ্ছে এই যে এখানে এমপ্লয়ার এনআইসি। এটা হচ্ছে কোম্পানির ডিরেক্ট খরচ। কত টাকার অ্যামাউন্ট? 484 টাকা 38 পয়সা। ওকে, তাহলে আমরা নামটা কপি করি, এমপ্লয়ার এনআইসি। ওকে, এখন আসেন আমরা এটাকে এন্ট্রি দেই, দেখি এমপ্লয়ার এনআইসি বলে কিছু আছে কিনা। নাই, তাই তো? তাহলে এটাকে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। অ্যাড নিউ, এটা টাইপ কি হবে? কোড আগেটা দেখলাম 410, এটা 411 দিয়ে দেখি অ্যাভেলেবেল আছে কিনা। আছে। নাম কি হবে? নাম হবে এমপ্লয়ার এনআইসি। ওকে, আচ্ছা এখানে আমরা ডেসক্রিপশনটা অপশনাল, বাট আপনারা একটা নোট দিবেন ডেসক্রিপশনে, যাতে ভবিষ্যতে এই আসলে কি, হ্যাঁ মানে এটা দেখে তো বুঝতে পারেন যে এই এন্ট্রিটা কেন দিছিলেন। ওকে, তাহলে এখানে আপনি লিখতে পারেন
এমপ্লয়ি এনআইসি, এমপ্লয়ি এনআইসি পেইড ফর উইক 47, ওকে, এরকম দিতে পারেন। আর ভ্যাটটা করে দিবেন 0। আচ্ছা, এইটাকে দেখেন দেওয়া মাত্র অটোমেটিক ক্রেডিট পাশে চলে যাবে, ও ধরে নিচ্ছে যে এটাকে আমি ক্রেডিট করতে যাচ্ছি, কিন্তু আপনি যখন এই পাশে অ্যামাউন্টটা লিখবেন তখন আর এটাকে ক্রেডিট করতে হবে না, মানে ক্রেডিট পাশে যাবে না। অ্যামাউন্ট কি ছিল? 484.38। এখানে দেখেন 484.38, ওকে। এই দেখেন এটা চলে গেছে, হ্যাঁ। এরপর আমরা আটা ডেবিট করব কি, এখান থেকে ডেবিট করবো হচ্ছে এমপ্লয়ার পেনশন। এমপ্লয়ার পার্টে যে পেনশন আছে এটা তিনজন মিলে দিচ্ছে কত? 117.64। এমপ্লয়ার পেনশন। এখন দেখি এমপ্লয়ার পেনশন নামে কিছু আছে কিনা, নাই। তার মানে আমার এমপ্লয়ার পেনশন অ্যাড করতে হবে। এটাও আমার এক্সপেন্স অ্যাকাউন্ট। প্রথম তিনটা যা এক্সপেন্স ছিল সবগুলোই তো আমরা ডেবিট করছিলাম, তাই না? এক্সপেন্স 412 দিয়ে দেখি নাই কিনা। ও না, অ্যাভেলেবেল আছে। তাহলে আমরা 412 যেহেতু এটা আছে, এটা নিবে না, পরটা দিই 413। ওকে, এটা অ্যাভেলেবেল। আচ্ছা, এটা হলো এমপ্লয়ার পেনশন। ডেসক্রিপশন দিবেন একটা, দিয়ে নোভেট দিয়ে এটা সেভ করে দেবেন। এখন এমপ্লয়ার পেনশন কত ছিল? 117.64। এই অঙ্কটা আমরা কোথায় পাইছি? এই যে এমপ্লয়ার পেনশন, এই যে এটা 117.64, এটা, হ্যাঁ। এই তাহলে আমার যেগুলো কোম্পানি ডিরেক্ট খরচ ছিল ডেবিট পার্টে সেগুলো শেষ। এখন আসেন আমরা ক্রেডিট করব কি? ক্রেডিট করব হচ্ছে সব পেয়েবল করব, আগে পেয়েবল করব, তাই তো? সেই পেয়েবলটা কি? প্রথমে বলছে এমপ্লয়ার এনআইসি। এই যে এই দুইটা যে আমরা টাকাটা গভর্নমেন্টকে দিব, এটাও তো এখন আমার কাছেই আছে, এখনো তো দেই নেই। তো যার কারণে এমপ্লয়ার এনআইসি পেয়েবল, এটাকে আমরা করব ক্রেডিট। এখন এই অ্যাকাউন্ট আছে কিনা আগে দেখি। এই অ্যাকাউন্ট নাই, তাহলে আমরা অ্যাড নিউতে যাব। এটা কিন্তু একবারই অ্যাড করতে হবে প্রতিটা ট্রানজাকশনে, এরপর যখন আপনি এটা সিলেক্ট করবেন এটাই চলে যাবে। এখন এই যে পেয়েবল, এটা কি? এটা লাইবিলিটি এখন না? হ্যাঁ, এনআইসি পেয়েবল আছে, থাকলে দিবেন, কোনো অসুবিধা নেই, আপনি অ্যাডও করতে পারবেন। তাহলে আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে লাইবিলিটি, হ্যাঁ। এখন আমরা দেখি লাইবিলিটির কোড কত দিয়ে শুরু হয়েছে। 800, তাই তো? 800 এবং 900। তাহলে ধরেন আমি দিলাম এটা 810 দিয়ে দেখি নেয় কিনা। 811, কি বলে, 812। ওকে, এরপরে আসেন নাম কি? এমপ্লয়ার এনআইসি পেয়েবল, হ্যাঁ। ডেসক্রিপশনে যা দিলেন দিলেন, নো ভ্যাট দিলেন, দিয়ে আপনি এটা সেভ করেন। ওকে, তাহলে আমরা এটা এটা আমার ক্রেডিট পাশে বসবে কত, অ্যামাউন্ট কত? এমপ্লয়ার এনআইসি পেয়েবল, মানে ওই এমপ্লয়ার এনআইসি যা আছে ওটাকে আমরা পেয়েবল করতেছি, হ্যাঁ। এমপ্লয়ার এনআইসি, এই যে 484.38, আমরা এক্সেলে দেখি 484.38। আচ্ছা, এই ক্লাসটা কে কে ঠিক মতো বুঝতেছেন না একটু বলেন। হ্যাঁ, কে কি বুঝতে পারছেন না বলেন। বললে পরে তো সমাধান হবে, অসুবিধা নেই। বুঝতেছেন, বাট প্রসেসটা মনে রাখার জন্য ভিডিওটা কয়েকবার দেখতে হবে, তাহলে প্রসেসটা মনে থাকবে। যদি না বুঝে থাকেন কেন এটা ডেবিট করতেছি, কেন ক্রেডিট করতেছি, এটা বুঝতেছেন তো? প্রসেসটা বুঝতেছি, কিন্তু ডেবিট ক্রেডিটটা একটু কনফিউশনে পড়ে যাচ্ছে। কোন ক্ষেত্রে ডেবিটে যাবে, কোন ক্ষেত্রে ক্রেডিটে যাবে, এই জিনিসটা একটু বুঝতে
আচ্ছা কোনটার ক্ষেত্রে ডেবিটে যাব কোনটার ক্ষেত্রে আমি ক্রেডিটে চলে যাচ্ছি এটাই বুঝতেছি প্রসেসিংটা ঠিক আছে বুঝতেছি আপনার ব্যাকগ্রাউন্ড কি অ্যাকাউন্টিং না না। ঠিক আছে এজন্য ঝামেলা হচ্ছে মানে এইটা নিয়ে আপনার একটু পার্সোনাল পড়াশোনা করা লাগবে বুঝতে পারছেন তা নাহলে কিন্তু এটা আগানো খুব মুশকিল হয়ে যাবে আচ্ছা আমি বুঝাই দিচ্ছি সমস্যা নেই তাহলে এমপ্লয়ার পেনশন পেয়েবল বলে কিছু নাই হ্যাঁ তাহলে আমরা অ্যাড নিতে যাব লাইবিলিটি সিলেক্ট করব 816 দিব না ওকে নেম হচ্ছে এমপ্লয়ার পেনশন পেয়েবল ওকে ডেসক্রিপশন দিবেন দিয়ে এটা সেভ করবেন আচ্ছা এটা অ্যামাউন্ট কত এমপ্লয়ার পেনশন পেয়েবল তাই তো এমপ্লয়ার পেনশন পেয়েবল 117.64 এটা হবে ক্রেডিট 117.64 এরপর বলছে কি পেয়েবল আর কি আছে এই দুইটা গেল হচ্ছে এমপ্লয়ির পার্টে যে টাকাটা ডিরেক্ট খরচ ছিল এক্সপেন্স ছিল সেটাকে আমরা পেয়েবল করলাম এরপর স্টাফের থেকে যা যা টাকা নিচ্ছি সেগুলো আমরা পেয়েবল করব একটা হচ্ছে PAYE এইটা কোনটা এইটা হচ্ছে এই যে এইটা PAYE 597.40 এইগুলো কি মানে আদার্স খরচ আপনি একটু লেট করে আসছেন না তার আগে এটা আলোচনা হয়ে গেছে ওয়েট বলবো 597.40 ওকে PAYE পেয়েবল এখানে আছে 825 এটা কত পেয়েবল 597.40 597.40 ওকে এরপর কি আছে এমপ্লয়ি NIC পেয়েবল এইটা কেন পেয়েবল করতেছি কারণ এটা হচ্ছে স্টাফের বেতন থেকে কেটে রাখছে দেখি এরকম কিছু আছে কিনা নাই শুধু এনআইসি পে বললাম হ্যাঁ শুধু এনআইসি পে বললাম এটা কোড কত হবে জানেন লাইবিলিটিতে 800 কত এমপ্লয়ি এনআরসি পেমেন্ট প্লাস 818 আছে এটা কি এমপ্লয়ি NIC করতেছি আমরা এমপ্লয়ি এনআরসি পে কত আছে 800 আমার এখানে 15 পর 20 818 তো আমার এখানে সেটা এটা দেওয়া যায় NIC পেয়েবল হলে হয় কি এটা এমপ্লয়ি না এমপ্লয়ার বোঝা যায় না বোঝা যাবে না ওকে আপনার ওখানে কোনো কারণে আছে আমার এখানে নাই অসুবিধা ডাটা নেই থেকে পুরোটা এন্ট্রি করে হ্যাঁ আমার যদি এটা না থাকে আমি তাহলে এন্ট্রি করব সহজ হিসাবে কত দেখলাম 818 না 818 অ্যাভেলেবল এটা কি কোনো সমস্যা মনে করেন একটা আছে অ্যাকাউন্ট আপনি ভুলে ওটা আপনার আরেকটা দিয়ে দিচ্ছেন আরটা তো দিতে পারবেন না যেটা বলবে যে আছে সেটা তো নিবেই না দিবেন ম্যানুয়ালি অ্যাড করে দিবেন নাম যত ম্যানুয়ালি অ্যাড করে নেবে না সেম নামে নিবেন সেম নাম অথবা সেম অ্যাকাউন্ট নাম্বার যেটা এই যে 818 সেম হয়ে গেলে নিবেই না কারণ এই চার্ট অফ অ্যাকাউন্ট দুইটা অ্যাকাউন্ট সেম হতে পারবে না এমপ্লয়ি NIC পেয়েবল কত টাকা 575 এরপর হচ্ছে এমপ্লয়ি পেনশন পেয়েবল
এমপ্লয়ারের পেনশন দেখছি, এমপ্লয়ির পেনশনটা আমরা পেয়েবল করে রাখবো। হ্যাঁ, সেম প্রসেস, কিছু নাই। সবগুলোই ছিল, ওই চার্টার্ড অ্যাকাউন্টস আপ করার সময়, ইম্পোর্ট করার সময় এগুলা ডিলিট হয়ে গেছে। তাই নাকি? এমপ্লয়ি পেনশন পেয়েবল কত আছে? 156.5। আচ্ছা, এরপর হচ্ছে নেট স্যালারি পেয়েবল। নেট স্যালারিটা তো হিসাব করে রাখছি, নেট স্যালারি কি এখনো দিচ্ছি? এখনো দিই। নেট স্যালারি কোনটা? এই যে, 4885। এই যেটা নেট পে। হ্যাঁ, পেয়েবল মানে এটা আমার লাইবিলিটি অ্যাকাউন্ট। এটা কত ছিল? 85.60। হ্যাঁ, 4885.60। এখন দেখেন তো ডেবিট ক্রেডিট মিলছে না? হ্যাঁ, এটা তো মিলবেই, কারণ আমরা তো এটা এটা জার্নালটা আগে ম্যানুয়ালি করে মিলাই রাখছি। ওকে, এখন আমরা এটাকে পোস্টিং দিয়ে দিব। পোস্ট। এখন আসেন, এটা হলো আমাদের মেইন জার্নাল গেল। ওকে, এখন যদি টাকা পেমেন্ট করতে যান তাহলে কি হবে? তাহলে দেখেন, আমরা যতগুলো পেয়েবল আছে এই পেয়েবল গুলাকে ডেবিট করব আর ব্যাংক বা ক্যাশ থেকে ক্রেডিট করে দেবো, তাই তো? হ্যাঁ, কিন্তু ব্যাংক থেকে আপনি জেরোতে জার্নাল করে টাকা পেমেন্ট করতে পারবেন না। এই জার্নালের যে অপশন, এই যে অপশনে আপনার, এই যে নিউ জার্নাল করলে এই অপশনে আপনার দেখেন অ্যাকাউন্টের ঘরে কোনো ব্যাংক আসবে না। এটা আপনি খুঁজেন, কোনো ব্যাংক বা মানি ট্রানজাকশন করা যায় এরকম কিছুই আসবে না। ওকে, তাহলে টাকাটা দিব কোথেকে? টাকাটা দিব হচ্ছে স্পেন্ড মানি করে। এই প্লাস নিউ থেকে স্পেন্ড মানি, টাকা খরচ করব, ক্লিক করব। দেন আমার একটা ব্যাংক আছে, একটা ব্যাংক শো করছে। আমাদের এখানে 10টা ব্যাংক থাকতো, 10টা ব্যাংক শো করতে, কোথা থেকে টাকা দিব? আমি আরবিএল ব্যাংক থেকে নেক্সট করি। ওকে, এখন বলছে টু, টাকাটা দিবা কাকে? টাকা দিব কাকে? আমাদের টাকা পাওয়ার লোককে? গভর্নমেন্ট হচ্ছে না, HMRC। আলাদা আলাদা করে দিতে হবে। পেয়েবল গুলো না, পেয়েবল গুলো দিবেন কিসে? আচ্ছা, তাহলে দুইটা হবে। হ্যাঁ, না, আপনি ওই যে ব্যাংক পেমেন্টে তো একটা রাখছেন, এজন্য না, আরেকটা নেট স্যালারি একটা পেমেন্ট হবে, একটা মানে দুইটা জানাবো। দুইটা জানাবো, দুইটা জানাবো, দুইটা পেমেন্ট হবে। দুইটা পেমেন্ট হবে। ওকে, এখন আসেন HMRC লিখে এখানে নিউ কন্ট্যাক্ট করবেন, নিউ কন্ট্যাক্টে HMRC চলে যাবে। পেমেন্ট দিয়েছেন কবে? পেমেন্ট দিয়েছেন 2020 সালে, 2020 সালের ফেব্রুয়ারি মাস। ওকে, আর দিয়েছেন হচ্ছে 28 তারিখ। ডেট ঠিক আছে? এই ডেটেই কিন্তু। হ্যাঁ, এখানে দেখেন আইটেম না, এখানে ডেসক্রিপশনে লেখেন হচ্ছে এই অল ট্যাক্স পেইড। হ্যাঁ, কোয়ান্টিটি 1, ইউনিট প্রাইস কত? এই যে একটা একটা করে আনতে হবে এখন অ্যাকাউন্ট। আমার এখানে পেয়েবল কটা ছিল, সবগুলো পেয়েবল এখানে। হ্যাঁ, এমপ্লয়ার এনআইসি পেয়েবল। টেস্ট করে আসুন, আসি এই। ওকে, এটার অ্যামাউন্ট কত ছিল? 484.38।
ইউনিট দিতে হবে ভাই, ইউনিট দিলে আসবে, ওয়ান দিলে, হ্যাঁ ওয়ান দিলে আসবে। ও সরি, ইউনিট প্রাইসে বসাতে হবে, সরি। এই যে এখানে বসালে এখানে চলে আসবে। হ্যাঁ, এখানে আপনি একটা কাজ করতে পারেন, এমপ্লয়ি, আচ্ছা এইটা লিখে দিই আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। হুম, কি হচ্ছে এটা? আচ্ছা দেখেন এখানে লিখছি কি, অল ট্যাক্স পেইড এমপ্লয়ার এনআইসি পেয়েবল এর থেকে অ্যামাউন্ট একটা, ইউনিট প্রাইস এটা, আর অ্যাকাউন্ট কোনটা এইটাই, এইটার থেকে টাকা, তাহলে আমার এই পেয়েবল থেকে টাকা জিরো হয়ে যাবে আর ব্যাংক থেকে টাকা কমে যাবে। ওকে, পেয়েবল কমে যাবে, এইটা একটা। দ্বিতীয় কোনটা, এমপ্লয়ার পেনশন পেয়েবল, টাকা কত, 117.64, তাই তো, কোয়ান্টিটি ওয়ান, কম্পিউটার সবগুলোকে ওয়ান দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 117.64। অ্যাকাউন্ট খুঁজবো কোনটা, টেস্ট করে দিলেই হবে। এটা এখন অটোমেটিক চলে আসতেছে কেন, ওই যে একটু আগে এন্ট্রি দিছি, এন্ট্রি দেওয়া আছে। এখন চলে আসছে। ওকে, পরেরটা কি আছে, পেয়েবল, আচ্ছা এটা টাকা কত, 597.4। এরপরে কি আছে, এমপ্লয়ার এনআইসি পেয়েবল, এমপ্লয়ি এনআইসি পেয়েবল, টাকার অঙ্ক কত, 475.32, 475.32। এরপরে বলছে কি, এমপ্লয়ি পেনশন পেয়েবল, 156.85। একশো 56.85। রাশি না কেন, এটা কি দেয়নি একটু আগে এন্ট্রি, ও না, এমপ্লয়ি পেনশন পেয়েবল মনে হয় এখানে একটা আরেকটা নামে ছিল নাকি, 819 টাকা। 819। এরপর দেখেন এখানে শেষ হয়ে গেছে তাই না, অ্যাড এ নিউ লাইন করলে এটা চলে আসবে। এরপর হচ্ছে দেখেন ওই যে নেট স্যালারি, এটাও একবারে পেমেন্ট করে দিই। এটা তো এইচএমআরসি কে দিতে হবে। না না না, এটা হচ্ছে আমরা HMRC তে দিছি, এটা আলাদা করে দেখানো যাবে, এটা একসাথে দেখানো যাবে, সমস্যা নেই, আপনার অ্যাকাউন্ট থেকে গেলেই হয়েছে। হ্যাঁ, এইটা আপনি, আচ্ছা এটা কাজই করেন, আলাদা করেই দেখাই, এটা একসাথেও দেখালে কোনো অসুবিধা হবে না। তাহলে ব্যাংক থেকে এখন যাবে কত, 1831 টাকা, তাই তো, 1831.59। ওকে, তাহলে এইটাকে আমরা আলাদা করে দেখাবো। দেখেন এখন আমার ডেট ঠিক আছে, HMRC তে যাচ্ছে, সবগুলো ট্যাক্স আমি এখানে বসে, এইচএমআরসি কেমন দিছি?
এইচএমআরসিতে দিছি কেন? কারণ হচ্ছে এইচএমআরসি মানে হচ্ছে হিজ ম্যাজেস্টি রেভিনিউ অ্যান্ড কাস্টমস। আমাদের দেশে যেমন এনবিআর বলে, ন্যাশনাল ব্যুরো অফ রেভিনিউ, ইউকেতে এটাকে এইচএমআরসি বলে, প্রত্যেক দেশে আলাদা। আর ইউএসএ কি বলে? আইআরএস। আই আইআরএস, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, আইআরএস। আইআরএস। কানাডাতে বলে সিআরএ, কানাডিয়ান রেভিনিউ এজেন্সি। ওকে, বলে জিরো কোন দেশে বেশি ইউজেজ হচ্ছে? ইউরো সব থেকে বেশি ইউজার হচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আর ইউকে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউকে। আর ইউএস আর কানাডাতে? ইউএস কানাডাতে কুইক বুকস একতরফা। ইউএস কানাডাতে কুইক বুকসের উপরে কিছু নাই, একদম একতরফা। এই দুটার মধ্যে সহজ কোনটা? সহজ জেরো। চেক অ্যান্ড ব্যালেন্স বেশি জেরোতে, জেরো বোঝা সহজ। কুইক বুকস কঠিন না, আমি বলতেছি কুইক বুকসও কঠিন, তুলনামূলক সহজ জেরো। নতুন নতুন কিছু থাকে কই এর জন্য মানে দিয়ে লাগে। কুইক বুক মাঝে মাঝে আপডেট হয়, আর এক সপ্তাহে ক্লাস করে আরেক সপ্তাহে আধে ঘন্টা কাজ করে না, কোনো একটা কিছু আপডেট করে ফেলছে। আমি কি এটাকে সেভ করব আমরা? হ্যাঁ, এটা সেভ। এটা সেভ করলে আপনার ব্যাংক থেকে এই পরিমাণ টাকা চলে যাবে আর আপনার লাইবিলিটি জিরো হয়ে যাবে, মানে ওই লাইবিলিটিগুলো জিরো হয়ে যাবে। এখন ভাই যেটা বললো যে যেহেতু আমরা এটা এইচএমআরসিতে দিচ্ছি না, তো স্যালারিটা আমরা আলাদা করে দেখাই। ওকে, তাহলে নেট স্যালারি পেয়েবল এইটাকে আমরা আলাদা করে দেখাবো। প্লাসে যাব, ম্যানুয়াল জার্নালে যাব, জার্নালে গিয়ে ন্যারেশনে লিখবো হচ্ছে এই, সরি এইচএমআরসি জার্নাল এটা, সরি সরি সরি, আরে আমার স্পেন্ড মানি, হ্যাঁ স্পেন্ড মানি আরবিএস ব্যাংক থেকে যাবে। এখানে টু হচ্ছে এমপ্লয়ি, হ্যাঁ বাই স্টাফ, যে কোনো একটা কিছু লেখা যায়। এখানে আমরা দিয়েছিলাম হচ্ছে 2020 সালের ফেব্রুয়ারি মাস, ওকে 28 তারিখ। হ্যাঁ, এখানে আমরা ডেসক্রিপশনে লিখবো হচ্ছে নেট স্যালারি পেয়েবল কোয়ান্টিটি 1, অ্যামাউন্ট কত 4885। এই নেট স্যালারি পেয়েবল এবং 4885 আমরা কোত্থেকে পাইছি? পে স্লিপ থেকে পাইছি। এই এখন যদি আমি এটাকে জাস্ট সেভ করে দেই, তাহলে 4885 টাকা আমার ব্যাংক থেকে কমে যাবে আর স্যালারি পেমেন্ট হয়েছে বলে আমি এটা দেখা দেবো। ওকে, তাহলে এটাই হচ্ছে আপনার পেরোল জার্নাল। ক্যাশেরটাও কি হয় এটা? ক্যাশও তো দেওয়া যাবে। হ্যাঁ দেওয়া যাবে, দেওয়া যাবে, ক্যাশে দেওয়া যাবে। তখন খালি ওই যে স্পেন্ড মানিতে গিয়ে ব্যাংকের জায়গায় ক্যাশ সিলেক্ট করবে, তাহলেই হয়ে যাবে। এখন আপনাদেরকে ক্লাসের ডাটা দিই। হ্যাঁ, বেসিক বুঝছেন তো? আপনাদের ব্যাচ কত? 70। এখানে দেখেন ক্যানাডিয়ান পেরোলের একটা আছে, এটা আগে দিই আপনাকে, জার্নাল আর হচ্ছে ইয়েটা সহ দিলাম। হ্যাঁ, পিডিএফটা সহ দিলাম। আচ্ছা, আমার কাছে আরো অনেক পে স্লিপ আছে, আপনারা কাইন্ডলি যেটা করবেন সেটা হচ্ছে যে এই পে স্লিপটা দেখে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমি আরো পে স্লিপ দিব। গুগল ক্লাসরুমে কি আপলোড করা আছে? জি, গুগল ড্রাইভ। হ্যাঁ ড্রাইভে দেওয়া যাবে, ড্রাইভে নেবেন। কয়েকটা পেজে বুঝে যাচ্ছে। আচ্ছা দাঁড়ান, আমি যেটা করতেছি সেটা হয়ে গেল, আমি যেটা করতেছি আপনাদেরকে সেটা হচ্ছে আমি একটা ড্রাইভ লিঙ্ক শেয়ার করতেছি। হ্যাঁ, ওই ড্রাইভ লিঙ্কে ঢুকলে এই যে জেরোর ক্লাসের যত ডকুমেন্ট আছে
ক্লাস ভাগ করা আছে সবগুলো পেয়ে যাবেন। জিরো ক্লাস কি বারে ভাইটা ঠিক আছে, এই লিংকে আপনাদের মানে জেরোর যতগুলা ক্লাস আছে সবগুলা ক্লাসের ডকুমেন্ট এখানে দেওয়া আছে। আপনারা এটা দেখে দেখেই করবেন, ভিডিও দেখেই করবেন, তাও করবেন। তারপর আমাদের কাছে আরো ডকুমেন্ট চাবেন, তখন ডকুমেন্ট দিয়ে দেবেন। তো ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ। নেক্সট ক্লাসে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে বলবো। আচ্ছা, আরেকটা রেফারেন্স ভিডিও আমি দিয়ে দেবো রাত্রে, ওটা হচ্ছে ওই সাপ্লাই ক্রেডিটটা দেখবেন।